চট্টগ্রাম নগরীর সড়ক যেন মৃত্যু ফাঁদ। ৮ বছরে ১,০০০-এর বেশি দুর্ঘটনায় মারা গেছেন ৬৫০। ঝুঁকিপূর্ণ ২০টি পয়েন্ট চিহ্নিত। ট্রাফিক অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞ। পরিবর্তন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ হল সহ ৫টি স্থাপনার নাম। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসনের উদ্যোগ, কমিটি গঠন। ১ কিলোর ভিতরে আপনার মানুষ নাকে হাত দেওয়া রাখতে পারে না। আমরা হলো আমার বিয়ে দিতে পারি না, মাইয়ের বিয়ে দিতে পারি না। সরকার যেন অতি তাড়াতাড়ি এখান থেকে সরাই ফেলে। ১৪ বছর ধরে উন্মুক্ত স্থানে আবর্জনার স্তূপ কুমিল্লা সিটির ময়লার ভাগার বাসিন্দাদের গলার কাটা। চিঠি দিয়েই দায় সেরেছে পরিবেশ অধিদপ্তর। এবং তামাকের চেয়ে বেশি লাভে রাঙ্গামাটিতে তুলা চাষে বাড়ছে আগ্রহ। কক্সবাজারে উৎপাদন বাড়লেও কমেছে লবণের দাম। মনে ১৭০ টাকা লোকসানের হতাশা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহে ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। বিভাগীয় সময়ের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। সংস্কার নিয়ে কিছুক্ষণ পর বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মজুদ আছে, আবৃত করা হয়েছে পুলিশ, এসএসএফ সহ সব ধরনের বাহিনী এখানে উপস্থিত আছেন এবং এর আগেই প্রধান উপদেষ্টা প্রবেশ করলেন মাত্র। এবং তার আগে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, এবং সালাউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম এবং মেজর হাফিজ এখানে প্রবেশ করেছেন। এছাড়া মিয়া গোলাম পরওয়ার, জামাতের সেক্রেটারি জেনারেল, তার নেতৃত্বে জামাতের ৫ সদস্য বিশিষ্ট কমিটি এখানে প্রবেশ করেছেন এই জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রথম সভা, সেই সভায় যোগদান করতে। এছাড়াও আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এখানে প্রবেশ করেছেন, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এখানে প্রবেশ করেছেন, কর্নেল অলি আহমেদ এলডিপির তিনি প্রবেশ করেছেন। এছাড়াও কিন্তু দেশে যত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধিরা ইতোমধ্যেই কিন্তু রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে আজকে ঠিক ৩টায় শুরু হওয়ার কথা ছিল, অর্থাৎ এখন এই বৈঠকটি প্রধান উপদেষ্টার ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করার পরপরই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম যে সভা, সেই সভাটি অনুষ্ঠিত হবে। জাতীয় সংস্কার, দেশে যে রাষ্ট্র সংস্কারের আলোকে যে 6টি প্রধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, সেই সংস্কার কমিশনগুলো ফেব্রুয়ারির ৮ তারিখে প্রতিবেদন প্রকাশ করে এবং সেই প্রতিবেদনের পাশাপাশি কিন্তু তারা বেশ কিছু সুপারিশও দেয় এবং সেই সুপারিশগুলো কতগুলো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারবে এবং তারপরে নির্বাচিত যে রাজনৈতিক সরকার আসবে তারা কতগুলো বাস্তবায়ন করবে, সেজন্য কিন্তু আসলে এই জাতীয় ঐকমত্য কমিশনের ডাক দেওয়া হয়েছে, এই সভার ডাক দেওয়া হয়েছে। এবং এই সভায় রাজনৈতিক দলগুলোর ঐকমতের ভিত্তিতে একটি জুলাই চার্টার ঘোষণা করা হবে, যে জুলাই চার্টারের অধীনে কিন্তু আগামী যে জাতীয় নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে প্রেস সচিব শফিকুল আলম ইতিমধ্যে জানিয়েছেন। এবং সেই জুলাই চার্টারের অধীনে যেই জুলাই চার্টারের অধীনে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কতগুলো সংস্কার আসলে বাস্তবায়ন করতে পারবে সেটি সেখানে উল্লেখ থাকবে। এছাড়াও আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরপর যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তারা কিন্তু আসলে মূলত রাষ্ট্র সংস্কারের একটি অঙ্গীকার নিয়েই দায়িত্ব গ্রহণ করে। এছাড়া কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রের যেই গণতান্ত্রিক ধারায় উত্তরণের জন্য একটি সংস্কারের দাবি কিন্তু শুরু থেকে ছিল। সেই দাবিগুলো পূরণের জন্যই কিন্তু আসলে এই 6টি সংস্কার কমিশন, প্রধান 6টি সংস্কার কমিশন, অর্থাৎ সংবিধান বিষয়ক সংস্কার কমিশন, জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, এই 6টি সংস্কার কমিশন তাদের সুপারিশমালা প্রণয়ন করেছেন। এবং যেখানে কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্যকে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু মূলত সুপারিশগুলো দেওয়া হয়েছে। পাশাপাশি গণতান্ত্রিক ধারা যেন কোনোভাবে ব্যাহত না হয় বাংলাদেশে, সেজন্য কিন্তু সেই সুপারিশগুলো দেওয়া হয়েছে। এবং সেই সুপারিশগুলো কতগুলো বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার, কতগুলো রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে পরবর্তী নির্বাচন হয়ে আসার পর, সে বিষয়ে আজকে ঐক্যমত্য হওয়ার জন্য রাজনৈতিক ঐক্যমত্যের প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আজকের এই সংস্কার কমিশনের প্রথম সভাটি অনুষ্ঠিত হচ্ছে। তো রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। চট্টগ্রাম নগরের সড়কগুলো যেন মরণ ফাঁদ। 20টি পয়েন্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
তথ্য বলছে গত ৮ বছরে ১,০০০-এর বেশি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬৫০ মানুষ। চালকের বেপরোয়া গতির পাশাপাশি ট্রাফিক অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। বলছেন ফুটপাত দখল হওয়ায় রাস্তা পারাপারে দুর্ঘটনায় পড়তে হচ্ছে পথচারীদের। সাক্ষরটুকুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিইসির মোড়। সড়কের এই অব্যবস্থাপনা বলে দিচ্ছে যানবাহন এড়িয়ে রাস্তা পারাপারে কতটা অসহায় নগরবাসী। ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না থাকায় এভাবে রাস্তা পার হতে হয় পথচারীদের। গবেষণার তথ্য মতে 2017 সাল থেকে এই পর্যন্ত 1000-এর বেশি দুর্ঘটনায় সড়কে ঝরেছে প্রায় 650 প্রাণ। নিহতদের 58%ই পথচারী, আর 17% মোটরসাইকেল আরোহী। এছাড়া 10% থ্রি হুইলার, 8% ফোর হুইলার এবং 7% বাইসাইকেল চালক। পথচারীদের পারাপারের ব্যবস্থাগুলো যেমন অপ্রতুল, পাশাপাশি হাঁটা চলার জায়গাটা অপ্রতুল এবং তাদের ভিতরে সচেতনতার অভাবটাও রয়েছে। এবং চালক এখানে যেহেতু হেভি ভেহিকেল চলে, হেভি ভেহিকেলের সাথে পথচারীদের সংঘর্ষের হারটা এখানে অনেক বেশি। দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পাহাড়তলির সিটি গেট, পতেঙ্গার খেজুরতলা, চরপাড়া ঘাট, ইপিজেড মোড়, বারুনি ঘাট, বারিক বিল্ডিং মোড়, টাইগার পাস সহ 20টি পয়েন্টকে চিহ্নিত করা হয়েছে। থানা হিসেবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা নগরীর বায়েজিদ। শহরের 10টি ফুটওভার ব্রিজ থাকলেও ইপিজেড এলাকার 3টি এবং বাবা স্কুলের 1টি ছাড়া আর কোনো ফুটওভার ব্রিজ ব্যবহারে উদাসীন পথচারীরা। ইন্টারসেকশনগুলো এবং রোডের যেই ডিজাইন, সেই ডিজাইনেও কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি কিন্তু আছে। তো সেগুলো আসলে ভালোভাবে ইনভেস্টিগেট করা দরকার। এই 20টা পয়েন্টের কোন পয়েন্টে কী ধরনের ত্রুটি আছে। এদিকে নগরীর সবগুলো গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের ফুটপাত হকারদের দখলে। আবার রাস্তার একটি অংশে অবৈধ পার্কিংয়ের পাশাপাশি বেচাকেনায় ব্যস্ত ভ্যান গাড়ির পণ্য বিক্রেতারা। এমন বাস্তবতায় পথচারীকে বাধ্য হয়ে চলতে হয় মূল রাস্তায়। এতেও ঘটছে সড়ক দুর্ঘটনা। তবে ফুটপাত দখল কিংবা ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থার একক দায় নিতে রাজি নয় স্থানীয় প্রশাসন। ফুটপাতের উপরে যে দখল বেদখলের বিষয়টি, এটা আসলে ট্রাফিক পুলিশ কিংবা পুলিশের উপর ওইভাবে বর্তায় না। এটার জন্য এটাকে অমুক্ত করার জন্য, এটাকে পরিষ্কার করার জন্য কর্পোরেশনের একটা ভূমিকা আছে এবং কর্পোরেশন যখনই এটা উচ্ছেদ করার ক্ষেত্রে পুলিশের সহায়তা চায়, আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় এটা সহযোগিতা দিয়ে থাকি। 60 বর্গ মাইলের এই নগরীতে ছোট বড় সড়ক রয়েছে 800 কিলোমিটারের বেশি। চালকের বেপরোয়া গতির পাশাপাশি ফুটপাত ছেড়ে পথচারীদের রাস্তায় নেমে আসার কারণে দুর্ঘটনায় প্রাণহানি যেমন বাড়ছে, ঠিক তেমনি এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না সরকারি সংস্থাগুলো। কারণ এই বন্দর নগরীর পুরো ট্রাফিক ম্যানেজমেন্টেই ত্রুটিপূর্ণ, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম শহরের সড়কের অব্যবস্থাপনা ও দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে যাওয়া নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে আছেন বিআইজিআরএস এর এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। চট্টগ্রাম শহরের অব্যবস্থাপনা এবং এর ফলে দুর্ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা যোগ দিয়েছেন একসময়ে চট্টগ্রাম শহরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বর্তমানে উন্নয়ন সংস্থার হয়ে যে রোড ম্যানেজমেন্ট সেফটি ম্যানেজমেন্টে কাজ করছেন কাজী হেলাল উদ্দিন। হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একসময় চট্টগ্রাম শহরে আপনার পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখন বেসরকারি উন্নয়ন সংস্থার হয়ে রোড সেফটি ম্যানেজমেন্ট দেখছেন। চট্টগ্রাম শহরে এই মুহূর্তে সড়কগুলির কী অবস্থা? চট্টগ্রামে আসলে আমার কাছে এই মুহূর্তে গত 3 বছরের একটা ডাটা আছে। সেটা হলো গত 3 বছরে চট্টগ্রামে 293 জন লোক মারা গেছে ক্রাশ বা অ্যাক্সিডেন্টে, এবং 362টি অ্যাক্সিডেন্ট মামলা হয়েছে। টোটাল 1228 জন লোক আহত বা নিহত হয়েছে এই শহরে। তো এখন এই শহরে আমি কাজী হেলাল উদ্দিন এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি ব্লুমবার্গ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি। আসলে আমাদের দেশে 2018 চট্টগ্রাম শহর যে 20টা পয়েন্ট চিহ্নিত করছেন, শহর 20টা পয়েন্টে কেন চিহ্নিত করছেন এবং এখানে ত্রুটিগুলি কী কী? না, এই শহরের যে 20টা পয়েন্ট আমরা চিহ্নিত করেছি, এটা প্রথম আমরা ডাটা সংগ্রহ করেছি, তারপরে র্যান্ডম স্পিড কালেকশন করেছি, নিয়েছি। এগুলো নিয়ে
সায়েন্টিফিক রিসার্চ করা হয়েছে পুরা সিটির উপরে। তো এখানে 20টা ইন্টারসেকশন বা 20টা স্থান হাই রিস্ক হিসাবে আমরা চিহ্নিত করেছি। এর মধ্যে ধরেন সিটি, চট্টগ্রাম সিটি গেট, তারপরে খেজুরতলা। এগুলি কেন কেন হলো ত্রুটিগুলি কি? এখানে হলো গত বছরগুলিতে দেখা গেছে যে অ্যাক্সিডেন্ট বা ক্রাশ, যে আমরা কিন্তু ক্রাশ বলি রোড সেফটিতে, অ্যাক্সিডেন্ট কোনো শব্দ নাই রোড সেফটিতে। তো যাই হোক, তো এখন এখানে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়েছে, মানুষ বেশি মারা গেছে, যার কারণে এই স্পটগুলিকে আমরা চিহ্নিত করেছি হাই রিস্ক ইন্টারসেকশন হিসাবে। এই ঝুঁকি মুক্ত করার জন্য দায়িত্বটা কার এবং কাদেরকে আপনার সিটি কর্পোরেশন বা যারা সিডিএ রয়েছে পুলিশ, তাদেরকে কোনো বার্তা দিচ্ছেন কিনা? অবশ্যই ইতিমধ্যে আমরা পুলিশের সাথে বসেছি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এবং অ্যাডিশনাল পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন ও ট্রাফিক মহোদয় একটা রোড সেফটি সেল তারা ইতিমধ্যে গঠন করার কথা আমাদেরকে বলেছেন এবং একজন অফিসারকে ডেডিকেটেডলি রোড সেফটির উপর কাজ করার জন্য অলরেডি এখানে নমিনেট করেছেন, যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে পুলিশের ডাটা এবং সিটি কর্পোরেশনের অ্যাভেলেবল যে ডাটা এগুলো নিয়ে সে কাজ করার জন্য তাকে নমিনেট করা হয়েছে। এবং আরেকটা সুখের খবর হলো এই যে আমরা গত সপ্তাহে মেয়র মহোদয়ের সাথে বসেছিলাম, উনিও খুব আগ্রহ প্রকাশ করেছেন এই ব্যাপারে এবং উনি বলেছেন একটা সেপারেট রোড সেফটি ইউনিট উনি গঠন করতে চাচ্ছেন চট্টগ্রামে, যাতে মানুষ রোড ঘাটে এই দুর্ঘটনা থেকে রেহাই পায়, বিশেষ করে পথচারী, শিশু, ড্রাইভার, হেল্পার, মানুষজন, তারপরে আরোহী। এখানে রোড সেফটি কথাটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এখন আপনাকে বলতে গেলে তো আমার অনেক সময়, এই দুর্ঘটনার রোধের জন্য এই মুহূর্তে কি করা দরকার বলে মনে করেন, শর্টকাটে বলবেন? এই মুহূর্তে আমরা পুলিশকে যেই দিয়েছি, পুলিশ কিছু কিছু জায়গায় তারা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে এবং তাদের নিরীক্ষায় রেখেছে ওই স্পটগুলিকে। আর সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদেরকে ডাইরেকশন দিয়েছে যে রাস্তার ত্রুটিপূর্ণ ইন্টারসেকশনগুলো যাতে ডিজাইন নতুনভাবে কারেক্ট করা হয়, যাতে দুর্ঘটনা কমে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রামের সড়কের নিরাপত্তা নিয়ে কাজ করছেন কাজী হেলাল উদ্দিন। তিনি আসলে চট্টগ্রামের যে একটি গবেষণা হয়েছে সম্প্রতি, যেখানে দেখা গেছে প্রায় গত 8 বছরে মারা গেছে 650 মানুষ এবং শহরের 20টি পয়েন্টকে চিহ্নিত করেছে তারা অত্যাধিক ঝুঁকিপূর্ণ হিসেবে এবং যেখানে প্রায়শ দুর্ঘটনা করছে। এখানে চালকের যেমন বেপরোয়া গতি রয়েছে, তেমনি ফুটপাথগুলি দখল করেছে সাধারণ যারা হকার, তারা সাধারণ মানুষকে নেমে আসতে হচ্ছে মূল রাস্তায়। এরপর দুর্ঘটনা যেমন বাড়ছে তেমনি হতাহত সংখ্যা বাড়ছে। তাই এই প্রাণহানি ঠেকানোর জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে যে উন্নয়ন সংস্থা করে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এমনটি আশা করছেন কাজী হেলাল উদ্দিন। আমরা যে আবার কাজী হেলালকে ধন্যবাদ জানিয়ে আজকে যে আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম শহরের সড়কের ব্যবস্থাপনা নিয়ে, সেই আলোচনা এখানে শেষ করছি। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে, তার সঙ্গে ছিলেন বিআইজিআরএস এর এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন হতে যাচ্ছে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা 3 হল সহ 5টি স্থাপনার নাম। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ নিচ্ছে। নাম পরিবর্তন সংক্রান্ত একটি কমিটিও গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3টি হল রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি শেখ কামাল জিমনেশিয়াম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ডে কেয়ার সেন্টার, বঙ্গবন্ধু উদ্যান, ডক্টর আবু ইউসুফ ভবন ও জয় বাংলা ভাস্কর্যের নাম পরিবর্তন ও দাবি তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। যাদের রাষ্ট্র ও বিনির্মাণে কোনো অবদান নেই, গণহত্যার দায় নিয়ে ঘুরছে এমন মানুষের নামে আমরা চাই না বিশ্ববিদ্যালয় স্থাপনাগুলোর নাম থাক। আনঅফিশিয়াল বেশ কয়েকবার
করে বলছি আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। আমরা প্রথম হচ্ছে 2টা হল, যে হলে কোনো যে আবাসন হয় না এদের জন্য আলাদা দিছি। আবার শেখ হাসিনা হল এবং হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব হলের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন দিয়েছি। আবার সম্মিলিত সবগুলো নিয়েও হচ্ছে আমরা বেশ কয়েকবার হচ্ছে কি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল বেশ কয়েকবার আবেদন করছি। শেখ পরিবারের সদস্যদের নামে থাকা 3টি হল সহ 5টি স্থাপনা নাম পরিবর্তন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়াকে আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে একটি কমিটিও গঠন করা হয়েছে। সিন্ডিকেট মিটিংয়ে এই কমিটির প্রস্তাবিত নাম পাশ করানোর পর পরিবর্তন করা হবে এ সকল স্থাপনার নাম। শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিন্তু দাবি আছে, জুলাই বিপ্লবের পরে তারা লিখিত দাবি দিয়েছে, তো সেগুলো সব বিবেচনা করে নামগুলো যেন একটু সুবিবেচনা করে পরিবর্তন করা হয় সেজন্য আমাদের একটা কমিটি গঠন করা হয়। মিটিং করে তারা একটা প্রস্তাবনা রেডি করছে। তারা প্রস্তাবনা দেওয়ার পরে আমরা সেটি বিবেচনা নিয়ে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে আমরা সেটাকে কিন্তু পরিবর্তন করব। এদিকে শিক্ষার্থীরা কিছু নাম প্রস্তাব করেন। মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ হৃদয়চন্দ্র তরুয়া হল, শেখ হাসিনা হলের নাম ফেলানি হল, নতুন কলা ভবনের নাম শহীদ ফরাদ হোসেন ভবন ও শেখ কামাল জিমনেশিয়ামের নাম পরিবর্তন করে চবি জিমনেশিয়াম নামকরণের প্রস্তাব দেন শিক্ষার্থীরা। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিভাগীয় সময় আরও থাকছে। কোথাও উঠে গেছে কার্পেটিং, তৈরি হয়েছে খানাখন্দ, হেলে দুলে চলছে যানবাহন। লক্ষ্মীপুরের হাজিরপাড়া চৌপল্লী সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি। কুমিল্লা সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় এখন এলাকাবাসীর গলার কাটা। 14 বছর ধরে উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় অতিষ্ঠ স্থানীয়রা। দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এ নিয়ে শুধু সিটি কর্পোরেশন বরাবর চিঠি দিয়েই দায় সেরেছে পরিবেশ অধিদপ্তর। তবে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লার বিবির বাজার সড়কের ঝাঁকুনিপাড়া এলাকা, পাশেই সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়। প্রতিদিন নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমিকরা ময়লাবাহী ট্রাকে করে এখানে ফেলেন আবর্জনা। তবে 14 বছর ধরে উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় অতিষ্ঠ স্থানীয়রা। দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এমনকি পরিবেশ দূষণের প্রভাব পড়েছে এলাকাবাসীর সামাজিক জীবনেও। 1 কিলোর ভিতরে আপনার মানুষ নাকে হাত দেওয়া রাখতে পারে না। আর মানুষের রোগ বালাই ভালো হইতেছে না। কোনো থাউন জানা গন্ধ লাগে, মাসি মশার অভাব নাই। আমরা ফুল আমার বিয়ে দিতে পারি না, মাইয়ের বিয়ে দিতে পারি না। সরকার যেন অতি তাড়াতাড়ি এখান থেকে সরাই ফেলে, এখান থেকে নিয়ে আমরা অনেক সমস্যার ভিতরে আছি। এ নিয়ে শুধু সিটি কর্পোরেশন বরাবর চিঠি দিয়েই দায় সেরেছে পরিবেশ অধিদপ্তর। সিটি কর্পোরেশন আমাদের বলেছে এখানের মধ্যে একটা প্রকল্প নিচ্ছে, তারা প্রকল্প বাস্তবায়ন হলে এই সমস্যার সমাধান হবে বলে তারা আমাদেরকে অবহিত করে। পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ নিরসনে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নেওয়ার কথা জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। জাইকা এবং 10 টাউন প্রজেক্টের কাজটা হলেই ইনশাআল্লাহ এখানে এই দুর্গন্ধ থাকবে না। আশা করি সব সমস্যার সমাধান হবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হয় ঝাঁকুনিপাড়া ভাগাড়ে। সময় সংবাদ, কুমিল্লা। পার্বত্য জেলার রাঙ্গামাটিতে দিন দিন বাড়ছে তুলার চাষ। উপযোগী আবহাওয়ায় ফলন ও দাম ভালো পাওয়ায় তুলা চাষের আগ্রহ বেড়েছে চাষিদের। তামাক চাষ কমিয়ে অর্থকরী তুলার উৎপাদন বাড়াতে প্রকল্প সম্প্রসারণের কথা জানিয়েছে তুলা উন্নয়ন বোর্ড। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ের বুকে চাষ হচ্ছে তুলা। মৌসুম শেষে পরিপক্ক ফলন সংগ্রহ করছেন কৃষক। একসময় দেশের পার্বত্য অঞ্চলে তুলা চাষ হতো, এজন্য নাম ছিল কার্পাস মহল। সময়ের পরিবর্তনে তুলার পরিবর্তে বাড়ছে তামাক চাষ। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তুলা চাষ সম্প্রসারণের জন্য প্রকল্প নিয়েছে। উপযোগী আবহাওয়া, ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় তুলা চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। রাঙামাটির কৃষক এখন ব্যস্ত হোয়াইট গোল্ড 1 জাতের তুলা সংগ্রহ করে বাজারজাত করাই। 8 মনের মতো তুলা পাইছি, আর বাগবাগি তুলা আছে, ওই তুলা তুললে সম্ভবত 3 মনের মতো পেতে পারি। আবার ট্রেনিং নেওয়ার পর আমরা তুলা চাষ করেছি, তারপর দামটাও বলে দিছে, এবার নাকি ন্যায্য মূল্য দাম দেবে। আমি খুশি হয়েছি, দাম দেওয়ার পর আগামীতেও করবো, এটাই আমার প্রত্যাশা। আগে 95 টাকা করে নিয়ে যায়, সামনে আরো দাম বাড়লে ভালো হবে, আমাদের লাভজনক হবে। যদি আমিও সহযোগিতা পাই তুলা চাষ করব। তামাক চাষ কমিয়ে অর্থকরী তুলার উৎপাদন বাড়াতে প্রকল্প সম্প্রসারণের কথা জানায় তুলা উন্নয়ন বোর্ড। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে যে প্রকল্প চলমান, সেখানে আমাদের এই তুলা উন্নয়ন বোর্ড সকল ধরনের কারিগরি সহায়তা দিয়ে থাকে। প্রকল্পের মাধ্যমে চাষিদেরকে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে। কার্পাস মহলের ঐতিহ্যকে
ফিরিয়ে আনার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রকল্পটি 3 জেলায় বাস্তবায়ন করে যাচ্ছে। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রকল্পের অধীনে রাঙামাটিতে 400 হেক্টর জমিতে 5,000 কৃষক তুলা চাষ করছেন। বিঘা প্রতি উৎপাদন হচ্ছে 15 থেকে 20 মণ। চলতি মৌসুমে এখন পর্যন্ত উৎপাদন হয়েছে 46 মেট্রিক টন। বিভাগীয় সময় আরও থাকছে জলাবদ্ধতা ও খরায় পিছিয়ে গেছে চাঁদপুরে বোরো আবাদ, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কৃষক। দেরিতে আবাদ শুরু করায় উৎপাদন কম হওয়ার শঙ্কা। মাঠ পর্যায়ে লবণ উৎপাদন যতই বাড়ছে ততই কমছে দাম। মৌসুমের শুরুতে প্রতিমণ লবণ 260 থেকে 280 টাকায় বিক্রি হলেও তা এখন নেমেছে 200 টাকায়। এতে প্রতিমণ উৎপাদন খরচের বিপরীতে চাষিদের লোকসান হচ্ছে 150 থেকে 170 টাকা। তবে লবণের দাম কমে যাওয়ার বিষয়টি তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে বিসিক। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র উপকূলে ঘোনারপাড়া এলাকার চাষি জকির মিয়া এবার 10 কানি জমিতে লবণ চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো হচ্ছে, কিন্তু প্রতি মাসে মাঠ পর্যায়ে লবণের দাম কমে যাওয়ায় চরম হতাশ তিনি। তাল আলোক করলে আবার লবণের দাম কম দেব বেশি থাকলেও কি না, আবার তো গরিব গন্ডা মানুষ আমফারা মানুষ আবার নচিনি তা আবার বেশি গুণাবি গই হলে তা সার মতো আবার লবণের দাম কমে যাবে গই। একই অবস্থা হায়দারপাড়া লবণ চাষিদের। তারা বলছেন প্রতিমণ লবণ উৎপাদনের বিপরীতে খরচ হয় 350 টাকার বেশি, কিন্তু দফায় দফায় লবণের দাম কমে যাওয়ার কারণে দুশ্চিন্তায় চাষিরা। মৌসুমের শুরুতে প্রতিমণ লবণ 280 থেকে 260 টাকায় বিক্রি হলেও তা এখন নেমে এসেছে 200 টাকায়। সিন্ডিকেট করেই দাম কমিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ তাদের। দ্বিতীয় মাস তাইর ভাই দেয় 80 মণ, দাম পাইতে 220 টাকা ঘুরিয়ে 30 টাকা 20 টাকা। এখন তৃতীয় মাসের মধ্যে লবণ উঠে হালকা সিজনও ভালো হয়ে লবণ দাম একদম কম। আমরা লবণ উৎপাদন করতে পারি আর লবণ বিক্রি করতে পারি না, দাম অবস্থা খারাপ। এদিকে কক্সবাজারের কোথাও লবণ মজুদ কিংবা সংরক্ষণের গুদাম নেই। মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য না পেয়ে অনেক চাষি উৎপাদিত লবণ মাঠে গর্ত কুড়ে সংরক্ষণ করছেন। অনেকেই সংরক্ষণের সুযোগ না পেয়ে কম দামে বিক্রিতে বাধ্য হচ্ছেন। আর লবণের দাম ফেরত দেওয়া হন 5 টাকা, আর লবণ বিক্রি করে দেয় দোকানে 40 টাকা। এভাবে যদি লবণের দামটা যদি কমে দেয়, আমরা লবণ চাষিরা কিভাবে লবণ চাষ করব? চলতি মৌসুমে লবণ উৎপাদন 3.5 মাস পেরিয়েছে, বাকি রয়েছে আর মাত্র 2.5 মাস। কিন্তু 26,10,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র উৎপাদন হয়েছে 3 লাখ মেট্রিক টন। এখনও কত একর জমিতে লবণ চাষ হচ্ছে তা নির্ধারণ করতে পারেনি বেসিক। তবে কর্মকর্তার দাবি লবণের দাম কমে যাওয়ার বিষয়টি মনিটরিং করা হচ্ছে। সরকার এখন নিবিড়ভাবে মনিটরিং করছে এবং মিলারদেরকে আমরা উৎসাহিত করছি যে আমাদের চাষিদের কাছ থেকে যেন লবণটা নেয়। অন্য কোনোভাবে লবণ আসার তো এখন আমদানির কোনো সুযোগ তো নাই। আর মিলাররা লবণগুলো কার কাছ থেকে কিনছে, কোন এলাকা থেকে কিনছে, সেগুলো আমরা মনিটরিং করছি। গত মৌসুমে উপকূলে 68,505 একর জমিতে লবণ উৎপাদিত হয়েছিল 25,28,000 মেট্রিক টন, যা বাণিজ্যিকভাবে লবণ উৎপাদন শুরুর 63 বছরে সর্বোচ্চ উৎপাদন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া চৌপল্লী সড়কের বেহাল দশা। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। শুষ্ক মৌসুমে ধুলা ও বর্ষায় জলাবদ্ধতায় ভোগান্তি আরও বাড়ে। তবে শিগগিরই সড়ক সংস্কারের কথা জানায় এলজিইডি। মাঝারুল আনোয়ার টিপুর রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও বের হয়ে গেছে ইটের খোয়া। খানাখন্দ ভরা সড়কে হেলে দুলে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া চৌপল্লী 3 কিলোমিটার সড়কের। শুষ্ক মৌসুমে সড়কটিতে গাড়ি চললে ধুলায় ঢেকে যায় আশপাশ, আর বর্ষায় তৈরি হয় কাদা জলাবদ্ধতা। পাশাপাশি প্রায় ছোট বড় দুর্ঘটনায় আহত হচ্ছেন মানুষ। রাস্তার কন্ডিশনের কারণে শরীর বিষ ব্যথা, ডেলিভারি একটা রোগী যাইতে এই রাস্তা দিয়ে তো মারা যাবে। অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে রোডের কাছে। রোডের অবস্থা দেখেন কি অবস্থা, মানে আমরা না মরি বাঁচিয়েছি। ভাঙচুরি গাড়ির কিছু থাকে না, মানুষ আহত হয়। জায়গা হয়েছে 3 কিলো, যাইতে লাগে 2 ঘন্টা সময়। গাড়ির প্রত্যেকটা দৌড়া জয়েন্টে লড়ে। আবেদন যে যেন আমাদের সড়কটির কাজ, সংস্কার কাজ এবং প্রশস্তকরণের কাজ শেষ করে আমাদের জনদুর্ভোগটা যেন
দূর করা হয়। তবে শিগগিরই সড়কটি সংস্কারের কথা জানায় এলজিইডি। এই সড়কটি ইতিমধ্যে আমাদের আরসিবি প্রকল্প থেকে টেন্ডার হয়ে গেছে, ঠিকাদার নিযুক্ত হয়েছে। এটা কন্ট্রাক্ট ভ্যালু 5.5 কোটি টাকা প্রায়। আমরা লেআউট দিয়ে দিয়েছি, সহসায় কাজ আরম্ভ হয়ে যাবে। এলজিইডির তথ্য মতে নতুন প্রকল্পে সড়কটির প্রশস্ততা 12 থেকে 16 মিটারে সম্প্রসারিত করা হয়। মাঝারুল্লাহ নটিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রায় 3 লাখ মানুষের বসবাস, অথচ প্রায় 1 যুগ আগে ভূমি অধিগ্রহণ হলেও এখনও নির্মাণ হয়নি ফায়ার স্টেশন। 2014 সালে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে দাগনভূঞায় 22,21,005 টাকায় 33% জায়গা অধিগ্রহণ করা হয়। এই জনপদে কোথাও অগ্নিকাণ্ড হলে ফেনী শহর থেকে আসতে হয় ফায়ার সার্ভিসকে। দূরত্ব বেশি হওয়ায় এবং দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। এতে সর্বশান্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা। দাগনভূঞায় গত বছরে 19টি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় 30 লাখ টাকা। এ অবস্থায় ছোট বড় যে কোনো অগ্নিকাণ্ডে জানমালের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ। এক সময়ে জলাবদ্ধতা, আরেক সময় খরা, দুই মিলে এবছর নির্ধারিত সময় বীজতলা তৈরি করতে না পারায় চাঁদপুরে পিছিয়ে যায় বোরো আবাদ। বর্তমানে সংকট কেটে যাওয়ায় ধান চাষে ব্যস্ত কৃষক। গত বছরের বন্যা ও বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় জেলার একাংশে। তবে জলাবদ্ধতা কমে যাওয়ায় ও সেচ খালে পানি আসায় ধান চাষে ব্যস্ত কৃষক। বর্তমানে বীজতলা থেকে চারা উঠিয়ে রোপণ করা হচ্ছে ক্ষেতে। তারপরও দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন, দেরিতে আবাদ শুরু করায় একদিকে উৎপাদন কমার শঙ্কা রয়েছে, অন্যদিকে বেড়েছে কৃষি উপকরণের দামও। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রাম নগরীর সড়ক যেন মৃত্যু ফাঁদ। 8 বছরে 1000-এর বেশি দুর্ঘটনায় মারা গেছেন 650। ঝুঁকিপূর্ণ 20টি পয়েন্ট চিহ্নিত। ট্রাফিক অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞ। পরিবর্তন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 হল সহ 5টি স্থাপনার নাম। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসনের উদ্যোগ, কমিটি গঠন। 1 কিলোর ভিতরে আপনার মানুষ নাকে হাত দেওয়া রাখতে পারে না। আমরা ফুল আমার বিয়ে দিতে পারি না, মাইয়ের বিয়ে দিতে পারি না। সরকার যেন অতি তাড়াতাড়ি এখান থেকে সরাই ফেলে। 14 বছর ধরে উন্মুক্ত স্থানে আবর্জনার স্তূপ। কুমিল্লা সিটির ময়লার ভাগার বাসিন্দাদের গলার কাটা। চিঠি দিয়েই দায় সেরেছে পরিবেশ অধিদপ্তর। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ে।